ক্রিকেটে বিস্ময়কর কিছু ঘটনা রয়েছে। মানে কিছু ঘটনা তো অনেক ঘটনাই আছে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ভারতের আইপিএল যুগে টি-20 বিশ্বকাপ জিততে না পারাটা। এটা সত্যি, সত্যি বিস্ময়কর। সেই ২০০৭ সালে ১ম টি-20 বিশ্বকাপের শিরোপাই ভারত জিতেছিল। মোটামুটি একটা দ্বিতীয় সারির দল নিয়ে। তখনও আইপিএল এর যাত্রা শুরু হয়নি। আর আইপিএল যাত্রা শুরু হওয়ার পর যতগুলো টি-20 বিশ্বকাপ হলো, কোনোটাতেই ভারত শিরোপা জিততে পারেনি। আরও একটা টি-20 বিশ্বকাপ জয়ের অভিযান ভারতের শুরু হচ্ছে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এইবারের শিরোপা ভারত কি জিততে পারবে? প্রথম ম্যাচের হিসাব যদি ধরেন তাহলে এইখানে তারা স্কোয়াড নির্বাচনের মতো একাদশ নির্বাচনেও ভুল করবে না তো? অবশ্যই এত এত অপশন তাদের রয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল আগে থেকে বলাটাও মুশকিল। দেখুন, আইপিএল যুগে ভারত টি-20 বিশ্বকাপ জিততে পারেনি, এইটা আমার কাছে বিস্ময়কর লাগে। একই রকম বিস্ময়কর লাগে যে গত প্রায় 11 বছরে ভারতের কোনো আইসিসি ইভেন্ট জিততে না পারা, এবং সেটা কিন্তু কম নয়। 10টা আইসিসি ইভেন্ট এই সময় খেলে ফেলছে। 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর যদি আমরা ধরি, এখানে 3টা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপ 4টা হয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হয়েছে, সঙ্গে 2টা টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে, এবং ওর মধ্যে অনেকগুলোতে ভারত কাছাকাছি গিয়েছিল, খুব কাছাকাছি গিয়েছিল। গত ওয়ার্ল্ড কাপে নিজেদের দেশের মাটিতে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ওইটা তো ভারতের শিরোপাটা মনে হচ্ছিল যে একেবারে তারায় তারায় লেখা হয়ে আছে, যে সবগুলো ম্যাচ প্রথম পর্বে 9টা ম্যাচই লিগ পর্বে জিতেছে, সেমিফাইনাল জিতেছে, সব দাপটের সঙ্গে জিতে ফাইনালে গিয়ে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। সো এইবার ভারতের ওই রকম কোনো ভুল কি তারা করবে কিনা, ওরকম কি তারা আর কেউ আসলে হোঁচট খাবে কিনা। আমি একটা প্রেডিকশন করেছিলাম যে এই ওয়ার্ল্ড কাপে শিরোপা জয়ের ফেভারিট 10টা দল, তার মধ্যে 1 নম্বরেই ভারতকে রেখেছিলাম। সেই ভারতের বিশ্বকাপ অভিযানটা শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। যেটা বলছিলাম যে স্কোয়াড নির্বাচনে ভুল, এখন অপশন এত এত থাকলে কোনটা ঠিক কোনটা ভুল আগে থেকে বলা মুশকিল, এটাও আমি বলছিলাম। কেননা ধরেন আইপিএলেও এবার যারা আলো ছড়িয়েছে ভারতীয় ক্রিকেটাররা, খুব সহজেই তারা এই যে 15 জনের স্কোয়াডের বাইরে আরও 15 জনের একটা স্কোয়াডটা নিয়ে নিতে পারে। আমার কাছে ওইখানে মনে হয়েছে যে রিঙ্কু সিং এর বাদ পড়াটা আসলে সেইটা তিনি ডিজার্ভ করেন না। অভিষেক শর্মা এই আইপিএলটা এত ভালো খেলেছেন তিনি, এবং তার মধ্যে একটা এক্স ফ্যাক্টর রয়েছে, তাকেও আসলে ভারত নিতে পারত, এরকম অনেককেই আসলে নিতে পারত। সো স্কোয়াডের আলোচনাতে এখন নাই, যদি আপনি একাদশের হিসাবটাতে আসেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ভারত কিন্তু টি-20তে যে 7টা ম্যাচ কমপ্লিট হয়েছে সবগুলো ম্যাচই তারা জিতেছে, ফলে এইখানটাতে নিউ ইয়র্কে যে ম্যাচটা হবে সেখানে তারা ফেভারিট হিসেবে নামবে। এই গ্রুপে খেলা ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা। সো এইখানটাতে হচ্ছে গিয়ে ভারত আয়ারল্যান্ডের বিপক্ষে একটা গুড নোটেই তো শুরু করতে চাইবে। একাদশের কথা যেটা বলছিলাম, অপশনস, সেখানেও তো অপশনসের আসলে অভাব নেই। ধরেন আপনি যদি ব্যাটিং অর্ডারের শুরু থেকেই ধরেন, ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি তো আসলে ওপেনার হিসেবে নামবেনই, এবং তার ওই একটা এক্সপ্লোসিভ স্টার্ট তিনি এনে দিতে তো পারেন, সেটা আমরা ওভার দ্য ইয়ার্স দেখতে পাচ্ছি। সাকিব আল হাসান এবং রোহিত শর্মা এই দুইজনই সেই 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে সবগুলো ওয়ার্ল্ড কাপ খেলছেন, এই দুইজনই মাত্র প্লেয়ার। এবং গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও দেখেছি যে ভারতকে শুরুতে একটা বিস্ফোরক শুরু এনে দেয়াতে রোহিত শর্মার ভূমিকা কতটা। প্রশ্ন হচ্ছে তার ওপেনিং পার্টনারটা কে হবেন। ভারত একটাই প্র্যাকটিস ম্যাচ খেলেছে ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের বিপক্ষে, সেইখানে ওপেনার হিসাবে নেমেছিলেন রোহিত শর্মার সঙ্গে, ওই জায়গাটাতে নেমেছিলেন সঞ্জু স্যামসন, কিন্তু সঞ্জু স্যামসন ওইখানটাতে মাত্র 1 রান করেছেন। তারপরও ওইখানে তিনি স্কোর করলেও ওয়ার্ল্ড কাপে তাকে ওপেনার হিসাবে ভারত নিশ্চয়ই বিবেচনা করছেন। ওইটা তাকে শুধুমাত্র একটা ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দেওয়ার জন্যই, বেশি সময় যেন ব্যাটিং করতে পারেন সেই সুযোগ দেওয়ার জন্য তাকে ওপেনারে নামা হয়েছিল, সেটা ক্লিক করেননি। তাহলে সঞ্জু স্যামসন এখানটাতে বাদ। খুব সহজেই এটা হতে পারেন যে যশস্বী মানে জয়সওয়াল, কেননা তিনি বাঁহাতি রয়েছেন, ভারতের ওই টপ অর্ডারে অনেকগুলো ডানহাতি হয়ে যায়, ফলে তার আইপিএলটাও দুর্দান্ত গিয়েছে, এবং টি-20 ক্রিকেটে তারও তো বিধ্বংসী হয়ে ওঠার ক্ষমতা রয়েছে। জয়সওয়াল এই জায়গাটাতে হচ্ছে গিয়ে রোহিত শর্মার সঙ্গে একটা যথার্থ চয়েস হতে পারেন। সেক্ষেত্রে হয়তোবা বিরাট কোহলি 3 নম্বরে নেমে যাবেন, আর ওইখান থেকে হচ্ছে গিয়ে একজন অলরাউন্ডারকে হয়তোবা ভারতের স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু যতটা দেখলাম বা জানলাম পড়াশোনা করে টরে, তাতে বুঝলাম যে আসলে রোহিত শর্মার সঙ্গে জয়সওয়ালকে ওপেনিংয়ে নামানো হবে না। ও জয়সওয়ালকে ওপেনিং একেবারে মানে একাদশ থেকে বাদ হবে, এখানে ওপেনার হিসেবে নামবেন বিরাট কোহলি। এখন বিরাট কোহলির রেকর্ড তো দুর্দান্ত, এই আইপিএলও তার দুর্দান্ত কেটেছে, বা স্ট্রাইক রেট নিয়ে যতই কথাবার্তা থাকুক, এইরকম রেগুলার রান করা এবং শেষে গিয়ে তার স্ট্রাইক রেটটাও আইপিএলও যথেষ্ট ভালো ছিল, খুবই ভালো ছিল। ইনফ্যাক্ট তিনি আর ওয়ার্ল্ড কাপের রেকর্ড তো দুর্দান্ত। ওয়ার্ল্ড কাপে টি-20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি যে 25টা ইনিংস খেলেছেন, তার মধ্যে 14টা ইনিংসই 50+, তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে 81+। সো এরকম একজন যখন থাকবেন, রানের নিশ্চয়তা তো রয়েছে। সো রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি ওপেনিংয়ে নামবেন।
তখন সেক্ষেত্রে হয়তো ওটা নাম্বার 3-তে সূর্যা কুমার যাদবকে খেলানো হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাতে কিন্তু 3 নম্বরে ঋষভ পান্টকে খেলানো হয়েছে এবং সেইটাও আমি বলছি আমার কাছে মনে হয় ওই সঞ্জু স্যামসনের মতোই কেসটা, যে একটু বেশি সময় ব্যাটিং করানোর সুযোগটা দেওয়ার জন্য ওইখানে পান্ট হচ্ছে গিয়ে 50 করার পর তাকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে এইখানে মনে হয় যে 3 নম্বরে হয়তো সূর্যই খেলবে। এখন ভারতের ওইখানে যদি দেখেন আপনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, এই 3 জন হচ্ছে গিয়ে টপ হেভি এবং এই জায়গাটাতে যদি কোনো প্রতিপক্ষ তাদের টপ অর্ডারকে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারে, তারা ম্যাচের কিন্তু ওই জায়গাটাতে একটা শুরুতেই আধিপত্য নিয়ে নেওয়ার সুযোগটা থাকছে। আর যেখানে নিউ ইয়র্কের যেই মাঠে খেলা হবে সেখানে কিন্তু পেস বোলারদের সহায়ক উইকেট হয়, সেটা আমরা দেখেছি, এই ওয়ার্ল্ড কাপেও আমরা দেখেছি, সাউথ আফ্রিকার শ্রীলঙ্কা ম্যাচটাতে আমরা দেখেছি। সো ওইখানটাতে আয়ারল্যান্ডের বোলিংয়ের কিন্তু মূল শক্তির জায়গা তাদের ওই পেস বোলিংয়ে। সো এই জায়গাটাতে তাদের টপ অর্ডারকে, ভারতের টপ অর্ডারকে একটা পরীক্ষা দিতে হবে, হয়তো অগ্নি পরীক্ষা না কিন্তু একটা পরীক্ষা দিতে হবে। সুরেই হয়তো বা 3 নম্বরে নামবেন, সেক্ষেত্রে হয়তো ঋষভ পান্ট 4 নম্বরে নামতে পারেন বা 5-এও নামতে পারেন, শিবম ডুবেকে সেখানে খেলান। আমি যেটা বলছিলাম যে একজন অলরাউন্ডারকে স্যাক্রিফাইস করা জয়সওয়ালকে খেলালে, সেইটা হচ্ছে গিয়ে দুবের ব্যাটিং স্কিলটা, স্পেশালি হচ্ছে গিয়ে ইনিংসের মিডল ওভারে, স্পেশালি হচ্ছে গিয়ে স্পিনারদের হ্যান্ডেল করার ক্ষেত্রে, সেইটা ভারতের এই ব্যাটিং লাইন আপে একটা গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করা হচ্ছে। আইপিএলটা তার চেন্নাই সুপার কিংসের হয়েও দুর্দান্ত গিয়েছে, ফলে দুবে ওই জায়গাটা থাকছেন। আর হচ্ছে গিয়ে নাম্বার 6-এ যদি বলি তাহলে হার্দিক পান্ডিয়া, আইপিএলে তার ওই মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা, ক্যাপ্টেন্সি নেয়া, রোহিত শর্মার সঙ্গে গ্যাঞ্জাম, মুম্বাই টিমে হচ্ছে গিয়ে অন্তর্কলহ, এরকম নিয়ে অনেক আলোচনা হয়েছে। তার পারফরমেন্স ভালো ছিল না, দলের পারফরমেন্স ভালো ছিল না, কিন্তু ভারতের জার্সি গায়ে নিশ্চিতভাবেই সবকিছু আবার কারেক্ট করার চেষ্টায় থাকবেন পান্ডিয়া। বাংলাদেশের পক্ষে প্র্যাকটিস ম্যাচটাতে যেটা দেখা গিয়েছে যে তিনি কতটা মুখে রয়েছেন। এই হচ্ছে গিয়ে ভারতের টপ 6 ব্যাটসম্যান। আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত গিয়ে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবে, সঙ্গে হচ্ছে গিয়ে ঋষভ পান্ট ও হার্দিক পান্ডিয়া। এরপরে হচ্ছে গিয়ে ভারতের বোলিং। আপনি যদি দেখেন মানে এরপরে ভারতের বোলিং মানে কি, এখানে তো 2 জন পেস বোলার তো রয়েছেন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, 2 জন কিন্তু হচ্ছে গিয়ে এখানে পেস বোলার অলরেডি রয়েছেন আপনার এই ব্যাটিং ইউনিটের মধ্যেই। স্পিনার ভারত কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তাদের স্কোয়াডে 4 জন স্পেশালিস্ট স্পিনার নিয়ে গিয়েছে এবং একাদশে অন্ততপক্ষে এই ম্যাচটাতে মনে হচ্ছে যে 2 জনের বেশি স্পিনার তারা আসলে খেলাবে না। সেই 2 জনের মধ্যে একটা তো হচ্ছে গিয়ে আপনার এইখানটাতে মানে অক্ষর প্যাটেল আর যুজবেন্দ্র চাহালকে হয়তো বা একাদশের বাইরেই রাখা হবে। রবীন্দ্র জাদেজা, তার তো বোলিংটা রয়েছেই, সঙ্গে এইখানটাতে হচ্ছে গিয়ে কুলদীপ যাদব, এই 2 জনকেই হচ্ছে গিয়ে স্পেশালিস্ট স্পিনার হিসেবে অথবা ভারত খেলাবে। সঙ্গে হচ্ছে গিয়ে আরো 3 পেসার, 3 জন যে স্পেশালিস্ট পেস বোলার রয়েছেন, জাসপ্রীত বুমরা, তার রোলটা খুব গুরুত্বপূর্ণ হবে শুধুমাত্র এই ম্যাচের ক্ষেত্রে না, পুরো ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে যদি বলি ভারতের সম্ভাবনা বিচার করলে। আর রয়েছেন এখানে মোহাম্মদ সিরাজ ও আশদীপ সিং, এই 3 পেসার খেলবেন। তার মানে হচ্ছে কি আপনার 3 পেসার সঙ্গে আপনি যদি ওখানে দুবে আর হার্দিক পান্ডিয়াকে নেন, 5 জন পেসার ভারতের একাদশে থাকছে, 2 জন স্পেশালিস্ট স্পিনার এখানটাতে থাকছে। আর ব্যাটিং এর কথা বললে যে আমি ওই যে টপ 6 বলছি, টপ 6 এর পরেও তো রবীন্দ্র জাদেজা রয়েছেন, ফলে ওইখানটাতে ভারতের ব্যাটিং এর শক্তিটাও মোটেও কম নয়। সো একাদশ নির্বাচনে আসলে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে, ডিলেমার জায়গা আমার কাছে মনে হয় একটাই, নট নেসেসারি যে পেস বোলার আরো একজন কমিয়ে এখানে কি আরেকজন ব্যাটসম্যান ভারত বাড়াবে কিনা, এইটা একটা আলোচনা হতে পারে, বা স্পিনার আরেকজন স্পিনার মনে হয় না আর বাড়াবে, স্পিনার এই 2 জনই থাকবে। সো একজন ব্যাটসম্যান বাড়াবে কিনা সেটা একটা আলোচনা হতে পারে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে গিয়ে ওপেনিং এর ওই জায়গাটাতে আসলে কি করা হবে, ওইখানটাতে কি রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি, নাকি রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়ালকে ওপেন করে বিরাট কোহলিকে 3 নম্বরে নামিয়ে দেওয়া হবে। কিন্তু আমার কাছে মনে হয় কোহলি আর রোহিত শর্মা শেষ পর্যন্ত ওপেন করবেন। এই মোটা দাগে ভারতের একাদশ হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে। আর আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য, আগে 7 ম্যাচের কমপ্লিট 7টা ম্যাচে 7টাই তারা জিতেছে, জয়ের জন্য তো অবশ্যই যথেষ্ট। সেইটা আপনি কাগজে কলমে হিসাব করলে ওয়ার্ল্ড কাপে প্রায় সব দলের সঙ্গেই ভারত জয়ের জন্য যথেষ্ট হতে পারে। কিন্তু উইকেট বিবেচনায়, প্রতিপক্ষ বিবেচনায় একাদশ নির্বাচনটা আসলে স্পট অন হওয়ার চাই। ভারতের টপ অর্ডারটা আসলে এইরকম যদি হয়, তারা আসলে কিভাবে রিয়্যাক্ট করেন, অথবা 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 আয়ারল্যান্ড যদি তাদেরকে চমকে দিতে পারে, শুরুতে যদি ভারতের টপ অর্ডারকে টপাটপ তারা আসলে ফিরিয়ে দিতে পারেন, তখন ভারতের মিডল লোয়ার অর্ডার কিভাবে রিঅ্যাক্ট করেন সেটাও আসলে দেখার মতো একটা বিষয় হবে। একাদশ নির্বাচনে তাদের অনেক অপশন, স্কোয়াড নির্বাচনে তাদের অনেক অপশনস ছিল এবং সেই অনেক অপশনসের কারণেই কিন্তু মনে হয় যে একে নিতে পারতো, ওকে নিতে পারতো, ওকে নিতে পারতো, ওই আলোচনাটা হয়েছে। ঠিক তেমনি একাদশ নির্বাচনেও ভারতের অপশনস কিন্তু অনেক রকম রয়েছে, অনেক রকম কম্বিনেশনে তারা আসলে খেলতে পারে। খুব ইন্টারেস্টিং হবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটাতে তারা কোন কম্বিনেশন নিয়ে, কোন একাদশ নিয়ে খেলে এবং সেইখানটাতে কি নিউ ইয়র্কের এই মাঠটাতে তারা একটা দাপুটে জয়ে শুরু করতে পারে কিনা। ওয়ার্ল্ড কাপের যে তারা 1 নম্বর ফেভারিট, সেটা 1 নম্বর ম্যাচ থেকে ভারত বুঝিয়ে দিতে কি পারবে।